বৌমা, আমি একটু সাহেবদের বাড়িতে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। তুমি রান্না বসাও। শোনো মা, ওই সাহেবদের বাড়ি তুমি আগে দেখাশোনা করতে, কিন্তু সাহেবরা তো কত বছর ধরে এই বাড়িতে নেই, এখন আর দেখাশোনা করার তো কোনো দরকার নেই। আর বাড়িটা কি ভয়ানক হয়ে আছে, যেতে হবে না। অনেকগুলো বছর আমি ওই বাড়িটা দেখাশোনা করেছি, তাই আর কি অভ্যাসটা ফেরাতে পারিনি। একটু পরই চলে আসবো। সন্ধ্যা দিদি ও তার পরিবার আগে ওই সাহেবদের বাড়িতেই থাকতো আর সেই বাড়িটা দেখাশোনা করত। সাহেবরা কয়েক বছর আগে যখন এই বাড়ি ছেড়ে চলে যায়, তারপর থেকে সন্ধ্যা দিদি আর সেই বাড়িতে যায় না। বিকেলবেলা করে যায়, আবার সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসে। আমার ফ্রেন্ডের বাড়িতে আজকে বার্থডে পার্টি আছে, আর ড্রাইভারও আজকে আসেনি। চলো তো, তুমিই আমাকে একটু পৌঁছে দেবে। মা, আমিও যাব বার্থডে পার্টিতে, আমাকেও নিয়ে চলো। না মা, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার এখন কাজ আছে, আমি যেতে পারবো না। তুমি গাড়ি নিয়ে একাই যাও, আর বেশি রাত করবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। সেদিন ড্রাইভার না আসার কারণে পিয়ালি একাই তার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিল। পিয়ালি যখন বাড়ি যাচ্ছিল তখন রাত 9টা বাজে। সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য একটা গ্রামের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার গাড়িটা থেমে যায়। সে কিছু বুঝতে না পেরে গাড়ি থেকে নেমে দেখে একটা টায়ার পাংচার হয়ে গেছে। ওহ শিট, এত রাতেই টায়ারটা পাংচার হওয়ার ছিল। এখন আমি বাড়ি কিভাবে পৌঁছাবো, আর মেকানিকই বা কোথায় পাবো? পিয়ালি চিন্তায় পড়ে গিয়েছিল, এখন সে বাড়িতে কিভাবে যাবে? টায়ার পাংচার হয়েছে, এখন তো সে মেকানিকও পাবে না, কিভাবে সে বাড়িতে যাবে? সে একটু ভয়ও পাচ্ছিল। একা একা, অন্ধকার রাত, আর কোনো রাস্তা না পেয়ে পিয়ালি সেই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়েই হাঁটতে শুরু করলো। এই জঙ্গলটা অনেক ভয়ানক ছিল। গ্রামের পাশে হওয়া সত্ত্বেও তেমন কেউ এই জঙ্গলে আসতো না। ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল। ধীরে ধীরে সে জঙ্গলের অনেকটাই গভীরে চলে গিয়েছিল। তারপর সে এদিক ওদিক চেয়ে দেখে কোথাও কোনো মানুষের আনিগনি নেই। তারপর সে বলল, আজকে আর বাড়ি ফেরার কোনো উপায় নেই, আজকে মনে হচ্ছে এখানেই রাতটা কাটাতে হবে। এই বলে সে আবার গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এই ঘন জঙ্গলের মধ্যেই সে একটা অনেক বড় পুরনো বাড়ি দেখতে পেল। সেখানে এসে সে দাঁড়িয়ে পড়ল আর ভাবলো, আজকের রাতটা যদি এখানে কাটানো যায়। পিয়ালি যত সেই পুরনো বাড়িটার দিকে এগোচ্ছিল, তার মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। একটা আলাদা অনুভূতি। বাড়ির ভেতরে দরজা দিয়ে ঢুকতেই কোনো ঘর নয়, একটা পুকুরের পাড়, ফাঁকা বেঞ্চ, নিস্তব্ধ জায়গা। এই দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে গেল। পিয়ালি এদিক ওদিক ভালো করে দেখছিল, মনে হচ্ছিল তার পেছনে যেন কেউ আছে। এত বড় বাড়ির ভেতরে ঢুকতেই এই পুকুর পাড়, কিছু তো বুঝতেও পারছি না। যাই হোক, আজকের রাতটা এই পুকুর পাড়ে বসেই কাটিয়ে দিই, সকালে বাড়ি ফিরে যাব। পিয়ালি পুকুর পাড়ে বসে দূরের দৃশ্য দেখছিল, কিন্তু তার পেছনে ওই বট গাছের পাশেই যে একটা কবরস্থান রয়েছে সেটি সে লক্ষ্য করেনি। পিয়ালি যখন সেই পুকুর পাড়ের দৃশ্য দেখছিল, তখন তার মনে একটু সন্দেহ হলো। তাকে মনে হয় কেউ ডাকছে, কোনো একটা হাত তার দিকে এগিয়ে আসছে। পিছনে ঘুরতেই হাতটা মিলিয়ে গেল। এইমাত্র তো কেউ কেউ একজন আমার কাঁধে হাত রেখেছিল, কোথায় চলে গেল? পেছনের দিকে ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই তার চোখ পড়ল বটগাছের পাশের সেই কবরস্থানের দিকে। তার শরীরের রক্তের চলাচল যেন তীব্র হয়ে গেল। কে এখানে এরকম আওয়াজ করছে? কে আছো এখানে? কে এমন করছো?
আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি রে। পিয়ালি পেছনের দিকে ঘুরে দেখে সেখানে কেউ নেই। তার এত ভয় লাগছিল যে সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। এইরকম ভয়ানক আওয়াজ শুনে আর এমন কাণ্ডকীর্তি দেখে তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, আর সে ভয়ে হঠাৎ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার পরের দিন বিকেলবেলা সন্ধ্যা দিদি প্রতিদিনের মতোই সাহেবদের বাড়িতে যাচ্ছিল একটু দেখে আসার জন্য। প্রতিদিন বিকেলের মতোই সন্ধ্যা দিদি আজও এই বাড়িটাতে প্রবেশ করছিল। তারপরই সে পুকুর পাড়ে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, ও মেয়ে, তুমি কে? এই কবরস্থানে শুয়ে আছো কেন? তুমি কে মেয়ে? এই শ্মশান ঘাটে তুমি কি করছিলে? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। আমার নাম পিয়ালি। আমি বার্থডে পার্টি থেকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর আটকে পড়ি। কাল রাতে পিয়ালির সাথে যা কিছু ঘটনা ঘটেছিল সব সে সন্ধ্যা দিদিকে খুলে বলল। ও বুঝেছি, ভয় পেও না, এগুলো গিন্নি মায়ের কাজ। গিন্নি মা কোনো ক্ষতি করবে না, বড্ড ভালো মানুষ ছিল। আমাদের এই গ্রামে একদিন শহর থেকে এক সাহেব এসে অনেক বড় বাড়ি তৈরি করেছিল, আর বাড়ির পেছনেই একটা অনেক সুন্দর পুকুর ছিল। এই এত বড় বাড়িতে সাহেব বাবু আর গিন্নিমা থাকতো, আর আমি এই বাড়িটা দেখাশোনা করতাম। তাদের ছেলে বিদেশে পড়াশোনা করত। গিন্নিমা একটু শ্যামবর্ণ হওয়ায় সাহেব বাবুর তেমন একটা পছন্দ ছিল না। তিনি যে এই গ্রামে এত বড় বাড়ি করেছেন, গিন্নিমাকে একা ফেলে রেখে চলে যাবে, এটা তো গিন্নিমাও জানতো না, আমরাও জানতাম না। একদিন গিন্নিমা বলল, এত বড় বাড়িতে আমি একা কি করে থাকবো, আমাকেও নিয়ে চলো। কিন্তু সাহেব বাবু গিন্নিমার কোনো কথাই শুনলো না। গিন্নিমাকে এই বাড়িতে একা রেখে চলে গেল, আর ফিরে আসলো না। গিন্নিমা দিনের পর দিন অপেক্ষা করতে থাকলো। সন্ধ্যের দিকে সেই পুকুর পাড়ে বসে থাকতো একা একা, কি যে ভাবতো। একদিন গিন্নিমা আমাকে ডাকলো, আমিও সাথে সাথে চলে গেলাম। গিন্নিমা এই সময়ে ডেকে পাঠালেন, কিছু লাগবে? না সন্ধ্যা দিদি, আমার তেমন কিছু লাগবে না। আসলে তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ গিন্নিমা, বলুন কি জরুরি কথা যে সন্ধেবেলা ডেকে পাঠালেন? তোমার সাহেব বাবু তো আর ফিরে আসলেন না, কত বছর হয়ে গেল। আমি যদি না থাকি, এই বাড়িটা তুমি একটু দেখাশোনা করো। সন্ধেবেলা আমাকে এই কথা বলার পরেই গিন্নিমা বিষ খেয়ে আত্মহত্যা করলেন, আর তার আত্মার শান্তি মিলল না। সেই জন্যই গিন্নিমার আত্মা এই বাড়িতে এখনো আছে। গিন্নি মায়ের কথা রাখতে আমি রোজ বিকেলবেলা এই বাড়িতে একটু ঘুরে যাই। তুমি চিন্তা করো না, গিন্নিমা কোনো ক্ষতি করবে না, চলো। তারপর পিয়ালি আর সন্ধ্যা দিদি সন্ধ্যের আগেই সেই বাড়ি থেকে চলে যায়। পিয়ালি আর সন্ধ্যা দিদি সেদিন এই বাড়ি থেকে যাওয়ার পর আবার বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে যায়।